দর্শক বন্ধু, ক্যান্সার শব্দটা আমরা যখন শুনি আমাদের শির দ্বারায় একটা শিহরণ বয়ে যায়। আসলে এই ক্যান্সার আমরা বলি মারণ রোগ, কিন্তু আমরা জানি যদি একটু সচেতন হতে পারি আমরা ক্যান্সার নিয়ে, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে, প্রায় অধিকাংশ ক্ষেত্রেই ক্যান্সারকে নির্মূল করা সম্ভব। ভারতবর্ষে পুরুষদের মধ্যে যে ক্যান্সারের আধিক্য সবচেয়ে বেশি, তার মধ্যে অন্যতম মুখের ক্যান্সার। এই মুখের ক্যান্সার রোধ করতে দাঁতের যত্ন নেওয়ার কিন্তু একটা বড় ভূমিকা আছে। মুখের ক্যান্সার থেকে বাঁচতে দাঁতের যত্ন কিভাবে নেবেন তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। নমস্কার, হেলথ ইম্প্যাক্ট বাংলায় দর্শক বন্ধু আপনাদের স্বাগত জানাই। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর হিমাদ্রি চক্রবর্তী। তার কাছে আমরা যাবতীয় প্রশ্ন নিয়ে যাব, আপনাদেরও অনেক প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে বলি, চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আলোচনা করছি আপনাদের জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, আপনাদের অনেক অজানা প্রশ্নের উত্তর আশা করি পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আমি ডক্টর হিমাদ্রি চক্রবর্তী, আমি ওডোন্টোরা ক্লিনিক্যাল ডিরেক্টর। আমাদের এই ক্লিনিকটি বেলেঘাটায় অবস্থিত। আমরা ডেন্টিস্ট্রি সমস্ত সেগমেন্ট নিয়ে কাজ করি। তো আমাদের এখানে একটা অ্যাক্রস দি টোটাল ডেন্টাল স্পেকট্রাম কাজ করা হয় বিভিন্ন রকম। ওরাল ক্যান্সার স্ক্রিনিং এবং ওরাল ক্যান্সার নিয়ে আজকে তুমি যে আলোচনাটা করার কথা বলেছো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা। কারণ ভারতবর্ষে যেরকম তুমি বললে যত রকম ক্যান্সার আছে, পুরুষদের ক্ষেত্রে সবচেয়ে বেশি কিন্তু ওরাল ক্যান্সার, ইভেন লাং ক্যান্সারের থেকেও বেশি, 40%। তার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের দেশে ওরাল হ্যাবিটস, টোব্যাকো হ্যাবিটসটা খুব বেশি। টোব্যাকো হ্যাবিটস বলতে আমরা যেটা বলি, ওরাল হ্যাবিটসের দুরকম হ্যাবিটস হয়। তো একটা হচ্ছে ড্রাই হ্যাবিটস, একটা ওয়েট হ্যাবিটস। ড্রাই হ্যাবিটস বলতে আমরা মিন করি মূলত স্মোকিং, সিগারেট, বিড়ি, চুরুট, আজকাল হুকা এসছে। আর ড্রাই হ্যাবিটের ছাড়া যেগুলো ওয়েট হ্যাবিট, সেগুলো হচ্ছে, সেটাও আমাদের ইন্ডিয়াতে খুব প্রিভ্যালেন্ট, সেটা হচ্ছে পান, দোক্তা, জর্দা, তার সঙ্গে এখন খুব বেশি পরিমাণে পান মশলা, গুটকা, এই ধরনেরগুলো। এছাড়াও অনেকেই খৈনিও নেন, সেটাও একটা ওয়েট হ্যাবিট। এই ওরাল হ্যাবিটগুলো কিন্তু অত্যন্ত ডেট্রিমেন্টাল, কারণ এই ওরাল হ্যাবিটগুলোর যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখব এগুলোর কিন্তু একটা বিশাল শতাংশ যারা ইউজার, তারা কিন্তু একটা ফেজে গিয়ে ওরাল ক্যান্সার বা ওরাল ক্যান্সারের আগের স্তর, যেটাকে আমরা প্রি ক্যান্সারাস কন্ডিশন বা প্রি ক্যান্সারাস লিজন বলি, সেরকম জায়গা থেকেও শুরু হয়। এবার ওরাল ক্যান্সারটা কিন্তু প্রথমেই দুম করে আমাদের কাছে আসে না। কিছু কেস তো পাই যেগুলো একদম ক্যান্সার নিয়েই আসছে। কিছু ক্ষেত্রে আছে যে পেশেন্ট এই ধরনের কিছু সাবস্টেন্স অ্যাবিউজ করলে তারা তার আগের ফিচার নিয়ে আসে। সেটা কীরকম? একটা হচ্ছে মোস্টলি লিউকোপ্লাকিয়া, মুখে সাদা দাগ, বা এরিথ্রোপ্লাকিয়া, মুখে লাল বিভিন্ন রকম দাগ। আরেকটা হচ্ছে যে ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস। এটা কিন্তু যারা মেইনলি গুটকা বা পান মশলা জাতীয় জিনিস বেশি চিবন, তাদেরই হয়। মুখের গালগুলোর ভেতরে কি হয়, মিউকোসাগুলো আস্তে আস্তে শক্ত হতে থাকে, এবং আমরা দেখেছি যে সেক্ষেত্রে পেশেন্টের কিন্তু আস্তে আস্তে মুখ খুলতে অসুবিধা হয়, এবং মাউথ ওপেনিং অনেক সময় আমার কাছে এরকম পেশেন্টও পেয়েছি, ওয়ান ফিঙ্গার, মানে একটা মাত্র আঙুল কোনো রকমে ঢুকছে, তারা এখন লিকুইড ডায়েট খাচ্ছেন, এরকম কন্ডিশন থেকেও শুরু হয়। তারপরে এগুলো একটা সময় যদি আনট্রিটেড থাকে ক্যান্সারে রূপান্তরিত হয়। এছাড়াও ওরাল হ্যাবিট না থাকলেও যে ওরাল ক্যান্সার হবে না, সেটা কিন্তু একদম গ্যারান্টিড নয়। আর একটা বড় কারণ হচ্ছে যে আমার মুখে কোনো ভাঙা দাঁত আছে, অনেক দিন ধরে গালে বা জিভে ঘষছে, আমি সেটাকে খুব একটা পাত্তা দিইনি, তারপরে সেখান থেকে একটা আলসার হলো, সেই আলসারটা থেকে ক্যান্সারে কনভার্টেড হলো। এটা একটা খুব কমন ফাইন্ডিং। আর কমন ফাইন্ডিংয়ের মধ্যে সেটা বলার, সেটা হচ্ছে যে যদি পেশেন্ট যদি লং টার্ম ফ্যামিলিতে একটা হিস্ট্রি থাকে, ওরাল ক্যান্সার অলরেডি হিস্ট্রি আছে, এছাড়াও মুখে কোনো ডেঞ্জার আছে যেখান থেকে ট্রমা হচ্ছে, যেখান থেকে আঘাতপ্রাপ্ত হচ্ছে, এবং ডেঞ্জারটা অনেক দিন ধরে রয়েছে এবং সেটাকে অ্যাডজাস্ট করা হয়নি, একই জায়গায় বারবার আঘাতপ্রাপ্ত হচ্ছে। বা আরেকটা সিচুয়েশন আছে, এটাও খুব ইম্পর্টেন্ট, যে কোনো একটি দাঁত নেই, সেখানে জিভটা বারবার ঢুকে যাচ্ছে, উপরের দাঁত বা মানে নিচের দাঁত নেই, ওপরের দাঁতটা এসে বারবার কামড় পড়ছে একই জায়গাতে, সেখান থেকেও কিন্তু ক্যান্সার হতে পারে। এছাড়াও এই সমস্ত স্পেকট্রামের বাইরেও
কিছুই নেই, কোনো ফ্যাক্টর নেই, তবু ওরাল ক্যান্সার হতে পারে। কারণ আমি বারবার বলছি এর পিছনে অঙ্কোজিন আছে, এটা ফ্যামিলিতে রান করে। এরকম সিচুয়েশন হলে কিন্তু ওরাল ক্যান্সার হতে পারে। অতএব আমাদের মনে রাখতে হবে ওরাল ক্যান্সার এর হবার অনেক রকম কারণ আছে। ক্যান্সার হওয়ারই তো অনেক রকম কারণ আছে, সারা শরীরেই। ওরাল ক্যান্সার হবারও মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ, অনেক কারণে ওরাল ক্যান্সার হতে পারে। কিন্তু ওরাল ক্যান্সারের যেটা তুমি বলার পরে আমাদের আলোচনা হয়তো আসবে, প্রথমে একটা কথা বলি, সেটা আমি সমস্ত রোগীদের বলি যে ওরাল ক্যান্সার হওয়াটা কিন্তু আর্লি স্টেজে ডায়াগনোসিস যে কোনো ক্যান্সারের ক্ষেত্রেই অবশ্যই তার পেশেন্টের সার্ভাইভাল, ট্রিটমেন্ট নিডের কীরকম তারতম্য হবে তার উপর ডিপেন্ড করে। কিন্তু ওরাল ক্যান্সারের একটা সুবিধা আছে। সুবিধাটা কি? আমি যেহেতু প্রত্যেক দিন সকালে যখন দাঁত মাজি একটা আয়নার সামনে হা করে মুখটা দেখতে পারি, আমি কিন্তু সহজেই এই নিজের মুখটাকে রোজ দিন চেক করতে পারি। যদি কোনো সন্দেহজনক কোনো লিশন থাকে, লিশন বলতে আমি মিন করছি যে কোনো একটা আলসার, কেটে যাওয়া ছোটো একটা অংশের মতন জায়গা, যেটা আমি বিভিন্ন রকম ওষুধ লাগিয়েছি বা ভিটামিন খাচ্ছি, সেটা 10 দিন 12 দিন হয়ে গেছে, কমছে না। এইরকম যদি একটা আনহিল আলসার থাকে বা মুখে একটা ক্ষত বা ঘা থাকে যেটা আমি দেখতে পাচ্ছি, এরকম থাকলে কিন্তু আর যত তাড়াতাড়ি সম্ভব একজন দাঁতের ডাক্তারবাবুর কাছে যান। এটা খুব ইম্পর্টেন্ট যে আপনার ওরাল ক্যাভিটিটা একবার চেক হওয়া দরকার। আমাদের দেশে তো অনেকেই আছেন যে অসুবিধা না হলে ডাক্তারের কাছে যান না। সেক্ষেত্রে ওরাল ক্যান্সার কিন্তু একটা এমন সিচুয়েশন যেক্ষেত্রে আপনার যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে বা আপনার যদি ওরাল হ্যাবিট থাকে, তাহলে কিন্তু আপনাকে মানে নিজের জীবন রক্ষার তাগিদেই বছর অন্ততপক্ষে 2 বার করে ডাক্তারবাবুর কাছে যেতে হবে। বা মুখে একটা আলসারেশন হয়েছে, বারবার হচ্ছে, আগের বার 2-1 কমে গেছে, আবার হচ্ছে, কিন্তু আলসারটা এবার কমছে না, এটা কিন্তু বিভিন্ন রকম, অনেকে আমি শুনেছি জড়িবুটি ইউজ করেন, অন্যরকম ট্রিটমেন্ট করেন। এটা কিন্তু ওগুলো না করে আপনি সোজা ডাক্তারবাবুর কাছে যান। আগে একটা বেসিক স্ক্রিনিং হয়ে যান যে ওটা ওরাল ক্যান্সার কিনা। যদি স্ক্রিনিংটায় ডাক্তারবাবু মনে হয় সন্দেহজনক, তাহলে তিনি আপনাকে একটা হিস্টোপ্যাথোলজি বা বায়োপসি করতে দেবেন। আর ওরাল ক্যান্সারের ব্যাপারে একটা কথা বলি, সেটা এই বায়োপসির কথাটা যখন এলো, এই ব্যাপারে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে আমরা বায়োপসি নিয়ে না আমাদের মধ্যে খুব ভুল ধারণা আছে। যে অনেকে আমাকে বলেছেন বায়োপসি করলে ক্যান্সার হয়, ব্যাপারটা কিন্তু আদৌ এরকম নয়। এটা কিন্তু অত্যন্ত ভুল ধারণা। মানে এই ধরনের ধারণা খুব মানে আমাদের ট্রিটমেন্ট অ্যান্ড ডায়াগনোসিসের ক্ষেত্রে অন্তরায়। বায়োপসি করলে ক্যান্সার হয় না, ক্যান্সার থাকলে সেটা শিওর হওয়ার জন্য বায়োপসি করতে হয়। ক্যান্সার না থাকলেও আলসার হলে বায়োপসি করতে হয়। বায়োপসি হচ্ছে একটা টেস্ট যেটা হিস্টোপ্যাথোলজি, মানে কোনো একটা পার্টের টিস্যু কেটে নিয়ে সেই জায়গায় রিপ্রেজেন্টেটিভ টিস্যু কেটে আমরা মাইক্রোস্কোপের তলায় দেখবো যে, কারণ সেলুলার যে ফিচারগুলো চেঞ্জ হয় সেটা তো খালি চোখে দেখা যায় না, সেটা দেখতে আমাদের অণুবীক্ষণ যন্ত্র মাইক্রোস্কোপ লাগে। সেটার জন্য যে টিস্যুটা কালেক্ট করার পদ্ধতি, সেটাকে বায়োপসি বলে। অতএব বায়োপসি করে ক্যান্সার হওয়ার এই ধারণাটা অত্যন্ত প্রাচীনকালের এবং ভুল ধারণা। আমাদের এটা মনে রাখা উচিত যে ওরাল ক্যান্সারে কিন্তু স্ক্রিনিং খুব ইম্পর্টেন্ট জিনিস। কারণ ক্যান্সারের স্টেজ যত এগোবে ট্রিটমেন্ট তত কমপ্লিকেটেড হবে, খরচা সাপেক্ষ হবে এবং পেশেন্টের রিকভারি রেটও কমতে থাকবে, মৃত্যুর সম্ভাবনাও বাড়বে। অতএব আমাদের বুঝতে হবে যে ক্যান্সারের ফ্যাটালিটি কমাতে গেলে আর্লি ডায়াগনোসিস, আর্লি স্ক্রিনিং অ্যান্ড আর্লি ডায়াগনোসিস এবং তার সঙ্গে সঙ্গে আর্লি মেজার, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। ডাক্তারবাবু, এই যে স্ক্রিনিংয়ের কথা আপনি বলছেন, এই স্ক্রিনিংটা কারা কখন কতবার করতে পারে? মানে যে কোনো সাধারণ মানুষ হঠাৎ করে তো স্ক্রিনিং করতে যাবেন না, কোনো বিশেষ লক্ষণ বা কোনো কারণে যাবেন, তো কাদেরকে এই স্ক্রিনিং করাটা জরুরি এবং কারা কতদিন অন্তর এই স্ক্রিনিংটা করতে পারে? হ্যাঁ, সেটাই তো বলছিলাম। যদি এরকম হয় যে আমার মুখে একটা ভাঙা দাঁত রয়েছে বা আমি ওরাল হ্যাবিট রয়েছে, আমি কিন্তু পান দোক্তা খাই বা স্মোক করি এরকম, বা ওই গুটখা জাতীয় কিছু খাই, এরকম একটা সিচুয়েশন, আমার মুখের মধ্যে কোথাও একটা জ্বালা করছে, আমার মনে হচ্ছে একটা ছোট উন্ড হয়েছে, সেটা কমছে না, 10 দিন 12 দিন হয়ে গেছে, এরকম পেশেন্টকে কিন্তু একদম দেরি করা যাবে না। কারণ মনে রাখবেন যে পেশেন্টকে আমরা খুব তাড়াতাড়ি পাই তার কিন্তু রিকভারি রেট 100%। কারণ এখন যা ট্রিটমেন্টের সিস্টেম হয়েছে, যাই হোক, সার্জারি হোক, রেডিওথেরাপি হোক, কেমোথেরাপি হোক, সেটা যত আর্লি ধরা যাবে। ওরাল ক্যান্সার কিন্তু ট্রিটেবল এবং সার্ভাইভাল রেট খুব ভালো যদি সেটা আর্লি স্টেজ হয়, যে কোনো ক্যান্সারেতে। অতএব আমাদের মনে রাখতে হবে যাদের ওরাল হ্যাবিট আছে বা ফ্যামিলিতে বাবার বা দাদুর বা মায়ের দিকে কারো আগে ওরাল ক্যান্সার হয়েছে,
বা আমি কোনো একটা মুখে কোনো একটা খোঁচা লাগছে, এরকম একটা দাঁতের টুকরো আছে, এইরকম প্রথমত কথা তো এরকম খোঁচা লাগা দাঁতের টুকরো থাকলে সেটাকে সেরকম ভাঙা দাঁত থাকলে দাঁত তুলেই ফেলতে হবে, বা সেই দাঁতের টুকরোটাকে দাঁতটাকে যেটা শার্প হয়ে গেছে শার্প পিসটাকে রাউন্ডিং অফ করতে হবে। এই জন্য দাঁতের ডাক্তারকে যেতে হবে। সেই জন্য বলছি যারা ভালনারেবল সেকশন, মানে পিপল ওভার 35, পিপল উইথ যাদের ওরাল হ্যাবিট আছে, মেনলি টোব্যাকো রিলেটেড হ্যাবিট, তামাকজাত দ্রব্যের হ্যাবিট, এবং ফ্যামিলি হিস্ট্রি আছে, এবং মুখের মধ্যে কোনো ট্রমাটিক এলিমেন্ট আছে, কোনো ডেঞ্চার, বাঁধানো দাঁত বা কোনো ভাঙা দাঁতের টুকরো বা সব দাঁত ওভারঅল শার্প হয়ে গেছে, এরকম যারা আছেন তাদের বছরে 2 বার, আমি অনেক চ্যানেল অনেকবার বলেছি, সব সময় সব জায়গায় বলা হয় 6 মাসে দাঁতের ডাক্তারের কাছে যান। প্রত্যেক 6 মাসে আমি বলি সাধারণ দাঁতের চিকিৎসা করানোর জন্য প্রত্যেক 6 মাসে যাওয়ার দরকার নেই, বছরে একবার গেলেই যথেষ্ট। কিন্তু যারা ভালনারেবল সেকশন, যাদের ক্যান্সার হওয়ার চান্স আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বছরে 2 বার চেক আপ ম্যান্ডেটরি। চিকিৎসার বিষয়টা আমরা আলোচনা করব, তার আগে ডাক্তারবাবু জানতে চাইবো যে এই যে দাঁতের মুখের ক্যান্সার, এটা এড়ানোর জন্য, মুখের ক্যান্সার থেকে বাঁচার জন্য দাঁতের যত্ন কিভাবে নেওয়া যায়, কিভাবে মানুষ দাঁতের যত্ন নেবে যাতে এই ধরনের ক্যান্সার পরবর্তীতে এড়ানো যায়? দাঁতের যত্ন বলতে যেটা বলার প্রথম কথা, তো যারা তামাকজাত দ্রব্য খাচ্ছেন, আমি ডাক্তার হিসেবে বলবো তারা চেষ্টা করুন তামাকজাত দ্রব্য একদম সম্পূর্ণভাবে বর্জন করার জন্য। কারণ তামাক বা টোব্যাকো এবং এর বাই প্রোডাক্ট গুলো ক্যান্সার করে বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে, এ নিয়ে আর কোনো সন্দেহ আমাদের মনে নেই। অতএব তামাকজাত দ্রব্য যদি খান, চেষ্টা করুন সেগুলোকে বর্জন করার, নাম্বার 1। নাম্বার 2, যে আপনার মুখে যদি এরকম হয় যে কোনো একটা জায়গায় বারবার ঘা হচ্ছে, অলরেডি 2 বার 3 বার হয়ে গেছে, কোনো একটা দাঁত এসে খোঁচা মারছে, বা জিভে কোথাও কামড় পড়ছে, বা মুখে একটা আলসারেশন আছে, তাহলে আপনি ভাবতে পারেন যে এটা খারাপ কিছু হলেও হতে পারে। এইরকম সিচুয়েশনের ক্ষেত্রে কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে। এছাড়া রেগুলার হোম কেয়ারের মধ্যে আমাদের দেখার দরকার, যেরকম আমরা ব্রাশ পেস্ট ব্যবহার করি, মুখ তো পরিষ্কার রাখতে হবে। কারণ ওরাল হাইজিন কিন্তু একটা খুব বড় ফ্যাক্টর ওরাল ক্যান্সারের ক্ষেত্রে। কারণ ওরাল হাইজিন খারাপ থাকলে আপনি বুঝতেই পারবেন না কোথায় আপনার ক্যান্সারটা হয়েছেন, এতটা যদি খারাপ হাইজিন থাকে। সেক্ষেত্রে আপনার দাঁতে যদি প্রচুর পরিমাণে ডিপোজিটস থাকে, আপনি যদি স্মোক করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওরাল হাইজিনটাকে ইমপ্রুভ করতে হবে। রেগুলার ব্রাশিং শুধু নয়, প্রফেশনাল কেয়ারও আপনাকে নিতে হবে। হয়তো বছরে 1 বার বা কোনো কোনো ক্ষেত্রে বছরে 2 বারও আপনাকে স্কেলিং করতে হবে। বা কোনো দাঁত ভাঙা দাঁতের টুকরো যদি থাকে যেখানে হয়তো এটা ফিলিং করা যেতে পারে, বা কোথাও খোঁচা লাগছে সেটাকে রাউন্ড অফ করা যেতে পারে, এটা তো আপনি ডাক্তারের কাছে করতেই পারেন। এছাড়া হোম কেয়ার হিসেবে যেটা বারবার বলা, সেটা হচ্ছে যে রেগুলার ব্রাশিং এবং ওরাল হাইজিন মেনটেন্যান্সের সঙ্গে সঙ্গে নিজের মুখটা একবার আয়নায় প্রত্যেক দিন, অ্যাটলিস্ট সপ্তাহে না, যদি রোজ নাও পারেন, সপ্তাহে 2টো দিন হা করে মুখের সমস্ত অংশটা চেষ্টা করুন একটা আয়নায় দেখতে। এবং মুখে কোথাও যদি মনে হয় যে কোথাও একটা কেটে যাওয়া একটা ফিলিং হচ্ছে বা জ্বালা করছে, ইমিডিয়েটলি সেই জায়গাটা আপনি নিজে ফার্স্ট ইন্সপেকশন করুন। একটা ওয়েল লাইটের নিচে একটা আয়নার সামনে দাঁড়ান, মুখে ওরাল ক্যাভিটি, আবার বলছি খুব সহজ, কারণ হা করলেই মুখের ভেতরটা দেখা যায়। এবার আপনি যদি বাড়িতে মানে নিজে দেখতে নাও পারেন, বাড়ির কাউকে বলুন। এখন ইভেন সবার সেল ফোনে একটা করে টর্চ আছে, বেশ ভালো লাইট পাওয়া যায়, সেটা দিয়ে দেখতে। ডাক্তারের কাছে আসার আগে বেসিক স্ক্রিনিংটা নিজে করে নিন। যে এবং আপনার যদি বিন্দুমাত্র সন্দেহ হয়, এখন কলকাতা শহরে এবং সারা ভারত তথা সারা ভারতবর্ষে প্রচুর পরিমাণে দাঁতের ডাক্তার অ্যাভেলেবেল, আপনি গিয়ে একবার দেখিয়ে নিন। অতএব হোম কেয়ারের সঙ্গে সঙ্গে এটাও ইম্পর্টেন্ট, হোম স্ক্রিনিংটাও খুব ইম্পর্টেন্ট। আমি নিজে কীভাবে নিজেকে সুস্থ রাখবো সেটা বোঝার জন্য, কারণ সমস্তগুলোতেই মানে অন্যগুলো ক্ষেত্রেও। তবে বারবার বলছি, ওরাল ক্যাভিটির ক্ষেত্রে সুবিধা কি, আমরা হা করলে জায়গাটা দেখতে পারি, শরীরের ভেতরে কোথাও চট করে দেখতে পারি না। ওরাল ক্যাভিটি, স্কিন, ব্রেস্ট, এগুলোর সুবিধাটা হচ্ছে যেহেতু আমি নিজেকে ইন্সপেকশন করতে পারি। অতএব আমাদের রেগুলার নিজেকে ইন্সপেক্ট করার জন্য এই মিনিমাম যত্নটুকু আমরা নিজেদের জন্য করতে পারি, যেন আমরা নিজেরাই নিজেদের হেল্প করতে পারি একটা, যদি ওরাল ক্যান্সার হতে চলেছে এরকম একটা সিচুয়েশনে সেখানে যাওয়ার। আরেকটা হচ্ছে যেটা নিয়ে বলছিলাম, ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস বা লিউকোপ্লেকিয়া। মুখে যদি আমরা কোনো সাদা দাগ দেখি, সেটা হয়তো এই মুহূর্তে ক্যান্সার নয়, কিন্তু এটা একটা পোটেনশিয়াল ক্যান্সারাস লিশন হতে পারে। ইমিডিয়েটলি আপনি খেয়াল করুন, এই দেখতে বলছি মুখের ভিতরে
কোনো সাদা দাগ, বা আপনার মুখটা খুলতে অসুবিধা হচ্ছে এবং আপনি জানেন আপনি গুটখা বা পান মশলা খান, এটা কিন্তু সেলফ স্ক্রিনিং, যে আপনি এক্ষুনি ডাক্তারের কাছে যাবেন এবং সেখানে গিয়ে আপনি, কারণ ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস কিন্তু পোটেনশিয়ালি আমি দেখেছি ওরাল সাবমিউকাস ফাইব্রোসিসের কনভার্সন রেট ভীষণ হাই, মানে 70টা কেস 100টার মধ্যে সেটা ক্যান্সারে রূপান্তরিত হয়। এবং আমি এই সিচুয়েশনে দেখেছি পেশেন্ট প্রায় কিছুই খেতে পারছে না, পেশেন্টের মুখ বন্ধ। এই অবস্থাটা গেলে মুশকিলটা হলো আপনার মুখ তো বন্ধ হলোই, এবার মুখের ভিতরে যদি কোনো আলসারেটিভ চেঞ্জ হয়, আপনি নিজের মুখটা নিজে দেখতে পারবেন না, কারণ আপনি মুখটা খুলতেই পারেন না। অতএব এই ধরনের সিচুয়েশন হলে এই যত্নগুলো আপনার নেওয়া দরকার আছে, যে সেলফ ইন্ট্রোস্পেকশন, সেলফ ইন্সপেকশন, আর তামাক জাতীয় দ্রব্য আপনি খান সেটা সম্পূর্ণরূপে বর্জন করুন। কারণ তামাক জাতীয় দ্রব্য থেকে শুধু মুখে নয়, সারা শরীরের যে কোনো জায়গায় ক্যান্সার হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। অতএব তামাককে এখনই না বলুন। প্রাথমিকভাবে মুখের ক্যান্সারটা কিভাবে আপনারা ডায়াগনোসিস করেন, এর প্রসেসটা কি আছে? মানে অন্যান্য ক্যান্সারের মতোই কি কি পদ্ধতিতে আপনারা এটাকে প্রাথমিকভাবে ডায়াগনোসিস করেন? কারো সন্দেহ হলে কি ভাবে আপনারা কোন পদ্ধতিতে রোগটা নির্ণয় করেন প্রাথমিকভাবে, এবং তার পরবর্তীতে কিভাবে প্রাথমিক চিকিৎসাটা শুরু করা হয়? আচ্ছা, যেটা বলা সেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু ফ্লুরোসেন্ট লাইট আছে, সেটা দিয়ে কিছু কিছু ক্যান্সারের আর্লি স্টেজ দেখা যেতে পারে। তবে সেইগুলো মেথডগুলো যে ভীষণ পপুলার তা নয়। এখনও সবচেয়ে রিলায়েবল এবং পপুলার টেকনিক হচ্ছে হিস্টোপ্যাথোলজি বা বায়োপসি। অতএব এবার সে বায়োপসির অনেক টাইপ হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে ইনসিশনাল বায়োপসি হতে পারে, কিছুটা অংশ কেটে নিলাম। কোনো কোনো ক্ষেত্রে এক্সিশনাল বায়োপসি, পুরোটাই কেটে নিলাম। বা কোনো কোনো ক্ষেত্রে যেটা হয়, আমরা অনেক সময় ব্রাশ করে সেখান থেকে এক্সফোলিয়েটিভ সাইটোলজি করি, সেইগুলো টেকনিক হিসেবে করা হয়। কারণ মনে রাখবেন যে আমাদের যত রকম টেকনিক আছে, সেলগুলোর যে চেঞ্জ হয়, কোষগুলোর যে চেঞ্জ হয় ক্যান্সারের, সেটাকে মাইক্রোস্কোপের দ্বারা দেখে শিওর হওয়াটা হচ্ছে বেস্ট ডায়াগনস্টিক টেকনিক। অতএব আমরা চেষ্টা করব যে এই ধরনের, এখনো সারা পৃথিবীতে এইটাই গোল্ডেন স্ট্যান্ডার্ড বায়োপসি। অতএব যত তাড়াতাড়ি আমরা করতে পারি, বায়োপসি বিভিন্ন রকম টাইপ আছে, বায়োপসিতে স্টেনিংয়ের ডিফারেন্ট টাইপ আছে, সেটা একটা টেকনিক্যাল বিষয়। কিন্তু ফার্স্ট সিচুয়েশনটা হলো যে বায়োপসি করে আমি ডায়াগনোজ করবো যে সিচুয়েশনটা কীরকম হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 সেটা হচ্ছে যে এবার যিনি করছেন তিনি ডায়াগনোজ করার পর উনি ঠিক করবেন যে ট্রিটমেন্ট স্ট্র্যাটেজিটা কীরকম হবে। অনেক সময় শুধু সার্জারিতে হয়ে যায়, ইনিশিয়াল স্টেজ হলে শুধু সার্জারিতে হয়ে যায়। যদি জিনিসটা একটু অ্যাডভান্স স্টেজে যায়, সেক্ষেত্রে হয়তো সার্জারির সঙ্গে সঙ্গে রেডিওথেরাপিও লাগে। আরও অ্যাডভান্সড হলে কেমোথেরাপি নিয়ে সাইজ ছোট করে সার্জারি করে। সেটা ডিপেন্ড করছে ক্যান্সারটা কোন স্টেজে আছে, ক্যান্সারটা কোন স্তরে আছে, তার উপর ডিপেন্ড করবে। তবে আর্লি স্টেজে যদি ক্যান্সার হয়, সেক্ষেত্রে কিন্তু মেনলি বায়োপসি হচ্ছে ডায়াগনস্টিক গোল্ডেন স্ট্যান্ডার্ড প্রসিজার, এবং সার্জারি করেই অধিকাংশ ক্ষেত্রে ঠিক করা যায়, যদি না ক্যান্সারের সিচুয়েশনটা অনেকখানি এগিয়ে গিয়ে থাকে বা ছড়িয়ে গিয়ে থাকে। ডাক্তারবাবুকে অনেক ধন্যবাদ। আপনারা বুঝতেই পারলেন যে মুখের ক্যান্সারের ক্ষেত্রে যেই ক্যান্সারের আধিক্য গোটা দেশে অনেক বেশি, প্রচুর পরিমাণ পুরুষের ক্ষেত্রে বিশেষত, মুখের ক্যান্সারের সচেতনতার ক্ষেত্রে কিন্তু দরকার একেবারে প্রাথমিক পর্যায়ে ক্যান্সারকে নির্ণয় করতে হবে, চিনতে হবে। তবে কিন্তু ক্যান্সারের সঙ্গে যুদ্ধে আপনারা জয়ী হতে পারবেন। সঠিক সময়ে সঠিক চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সচেতন থাকবেন। মুখের ক্যান্সারকে, মুখের যে কোনো ঘা বা কোনো কিছুকে অবহেলা করা যাবে না, যেমনটা ডাক্তারবাবু বললেন। এই বিষয়ে যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। তবে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।